প্রাচীন সভ্যতা, Good. মিশরীয় সভ্যতা, হ্যাঁ আর সুমেরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা। আচ্ছা এবার দেখো আমরা এর আগের ক্লাসে কি পড়েছিলাম আইএমএ ক্লাস পড়ো নাই হ্যাঁ ঠিক আছে কি নাম তোমার কি নাম তোমার এখন জয়েন করেছো অডিওটা তোমার নামটা বলো উম্মে তাসনিম গুড জি এর আগের ক্লাসে আমরা আইয়ামে জাহিলিয়া যুগ পড়েছিলাম তো এই বিষয়টার উপরে তোমাদের 9-10 পড়েছিলে জি কিছু বিষয় ছিল সেখানে আইয়ামে জাহিলিয়া যুগ এবং এর আগে কিছু সভ্যতার কথা বলা হয়েছিল মিশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা মনে আছে জি 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 থ্যাংক ইউ এবার দেখো এই বিষয়ে এই এই চারটা সভ্যতা পড়বে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মাহফুজা মোমো না মাফরুহা মোমো মাফরুহা মুশাররফ মোমো গুড হ্যাঁ মাফরুহা মোমো আচ্ছা ঠিক আছে এর আগের ক্লাস করোনি এটাই বোধহয় প্রথম ক্লাস স্যার আমি ক্লাস করছি করেছিলে না আচ্ছা থ্যাংক ইউ জি স্যার দেখো আমরা পড়াশোনায় চলে যাচ্ছি ঠিক আছে জি স্যার দেখো আমরা এখানে প্রাচীন কিছু সভ্যতা আছে এই সভ্যতা থেকে একটা প্রশ্ন থাকে এই 5টা সভ্যতার মধ্য থেকে একটা সভ্যতা থাকবে একটা প্রশ্ন এখান থেকে থাকে হ্যাঁ সবসময় থাকে চ্যাপ্টার ভাগ করা জি স্যার এই সভ্যতার মধ্যে এগুলো আমাদের আগে পড়া ছিল 9-10 পড়েছিলে মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা হিব্রু সভ্যতা গ্রিক সভ্যতা ও রোমীয় সভ্যতা আমরা আজকে শুধু মিশরীয় সভ্যতাটা নিয়ে আলোচনা করব এই মিশর এই সভ্যতা কিভাবে গড়ে উঠেছিল আর সভ্যতাই কি এই বিষয় এবার দেখো একটা মানচিত্র দেওয়া হলো পাশে দেখো লেখা আছে মধ্যখানে ইজিপ্ট না জি স্যার জি মধ্যখানে একটা দাগ দেওয়া আছে দেখো নদীর মতো একটা রেখা আছে কিন্তু তার পাশে আরেকটা চিত্র আছে বড় নদী হ্যাঁ এই মধ্যখানে যে জায়গাটা এটা হলো নীলনদ নীলনদ মনে আছে জি জি স্যার কি নীলনদ এই নীলনদের দুই পাশে যে সভ্যতাটা গড়ে উঠেছিল এটা হলো মিশরীয় সভ্যতা নীলনদের ওই কালো কালো দাগ দেওয়া আছে যেগুলো এগুলো ওই সময়কার যারা লোকজন বসবাস করত তাদের গোষ্ঠী বা অবস্থান বা গোত্র যাই বলি তাদের অবস্থানকে নির্দেশ করেছে এই কালো কালো দাগগুলোই হলো ওই সময়ের ওই যুগের বসবাসকারী লোকদের বাড়ি ঘর বা অবস্থান হ্যাঁ তাহলে সভ্যতাটা কি এতদিন পরে এসে আমরা সভ্যতা সম্পর্কে বলছি তাহলে কি আমরা সবাই অসভ্য না হ্যাঁ না আমরা অসভ্য না আমরা সভ্য তারপরও দেখবে আমরা আচার আচরণ কথাবার্তা চাল চলনে অনেক সময় আরেকজনকে বলি তুই একটা অসভ্য হ্যাঁ বলি না যে হ্যাঁ এই জন্য বলি যে যেই কথাটা যে আচরণটা যে ব্যবহারটা করা হলো এটা একটা সভ্য লোকে করে না এই জন্য বলি তোর আচরণটা অসভ্য তুই অসভ্যের মতো কাজ করেছিস হ্যাঁ তো এই সভ্যতাটা কি
এটা যদি আমরা বিস্তারিত জানি তাহলে বুঝবো যে আসলে আমাকে যে অসভ্য বললো বা আমি যে কাউকে অসভ্য বলি সেটা ঠিক বলি কিনা। হ্যাঁ, দেখো একটা দুনিয়াতে মানুষের উৎপত্তি এবং বসবাস অনেক পুরনো। আগে মানুষ বনে জঙ্গলে বাস করত। পড়েছেন আমরা আদিম যুগ, প্রাগৈতিহাসিক যুগ, প্রস্তর যুগ, পাথর, তারপরে আগুনের যুগ। এই মানুষের ক্রম পরিবর্তনশীলতা। এখনো দেখবে মা তোমার জন্য তোমার ছোট কালের জামাটা ঘরে রেখে দিছে, আছে না? অনেকের মাই তোমার ছোটবেলার জামাটা ঘরে রেখে দিছে, হ্যাঁ, মার কাছে রেখে দিছে, যেটা তোমাকে মাঝে মাঝে দেখায়, এটা দেখ তুই এটা পরেছিলি, ছোট্ট জামাটা। হ্যাঁ, তুমি কি করো? হাসো। এত ছোট ছিলাম আমি, কত বড় হয়ে গেছি। হ্যাঁ, সেটা হলো স্মৃতিচিহ্ন। এটা মায়ের কাছে একটা স্মৃতিচিহ্ন যে আমার মেয়েটা এইরূপ ছোট ছিল, আজকে কত বড় হয়ে গেছে। এই যে পরিবর্তনশীলতা, আর এই পরিবর্তনের সাথে সাথে তোমার বুদ্ধি, বিবেক, হ্যাঁ, চাল চলন, পোশাক আশাক, কৃষ্টি, কালচার সবগুলির পরিবর্তন হয়েছে না? আর এই পরিবর্তনশীলতাই হলো মানুষের সভ্যতার বাহন বা বহনকারী বিষয়বস্তু। তুমি 9-10-এ স্পোর্টস ছাড়া যদি রাস্তায় দৌড়াও, তোমাকে ভালো লোক বলবে কেউ? না। কি বলবে? পাগল। হ্যাঁ, বলে এত বড় মেয়েটা রাস্তায় দৌড়াচ্ছে, পাগল। এই দৌড় যদি তুমি স্কুল গ্রাউন্ডে দাও তাহলে সেখানে সবাই হাততালি দিবে। কেন? হয় প্রথম হবে, না হয় দ্বিতীয় হবে, না হয় তৃতীয় হবে। একটা প্রতিযোগিতা, না? এই প্রতিযোগিতায় অংশ নেওয়াতে তোমার সভ্যতা প্রকাশ পেয়েছে। আর এই কাজটাই যদি তুমি ওই গ্রাউন্ডের বাইরে এসে করো, সেটা অসভ্যতায় প্রমাণিত হবে। এবার সভ্য এবং অসভ্য এই শব্দ দুটা আমরা সবসময় ব্যবহার করি, না? এবং এই প্রয়োজন বেদে, স্থান বেদে আমাদের আচার আচরণ যেগুলো আছে, এগুলোর বহিঃপ্রকাশ হলো সভ্যতা। আর এই সভ্যতা হলো মানুষের আদিম থেকে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃতির একটা লক্ষণ। আমরা যে কোনো কাজ হঠাৎ করে শুরু করতে পারি না। আমরা এখন পড়াশোনা করতেছি, এখন যদি তোমার স্কুলের টিচার বলে, হ্যাঁ, তুই আবার স্কুলে এসে পড়, তোর কলেজে পড়ার যোগ্যতা নাই, তুমি টিচারকে ভালো বলবে না পাগল বলবে? যে স্যার আপনার মাথাটা কি খারাপ হয়ে গেল আবার? হ্যাঁ, যে আমি পাস করে গেছি, এখন কলেজে পড়বো, আমি স্কুলে কেন যাব? এই যে কেন যাওয়ার প্রশ্নটা করতে পারছো, এটা তোমার সভ্যতার একটি বাহক। আর সভ্যতা হলো ওই জিনিস যেটা মানুষের রীতিনীতি, মন ও মানসিকতার পরিবর্তন ঘটায়। তুমি যেখানে সেখানে বসে আড্ডা দিতে পারবে না, যেখানে সেখানে বসে কারো সাথে কথা বলা যাবে না, এটা অড লুকিং, এটা দেখতে অশুভনীয়। ওই যে আমাকে আগেই বললাম যে স্কুলে দৌড় ঝাঁপ করা সেটা স্পোর্টস, এটা সভ্য লোকের দরকার, প্রত্যেকেরই প্রয়োজন। এবং এই স্পোর্টস যদি তুমি উত্তরার কোনো মাঠে না দিয়ে এই মাসকাট প্লাজা রাস্তায় দৌড়াতে শুরু করো, সবাই তাকিয়ে থাকবে। কেন? বোধহয় একটু মেন্টালি সমস্যা হয়েছে, এই জন্য রাস্তায় দৌড়াচ্ছে, না? আমরা তখনই এটাকে বলবো অসভ্য, না? এই যে মানুষের পরিবর্তনশীলতা, পোশাক আশাক, কৃষ্টি, কালচার, এটি হলো সভ্যতা। আর এই সময় আমরা অনেক সময় বলি যে তুই কাজটা যা করলি ভালো করিস নাই, এটা অসভ্যতা। সভ্য না, তুই একটা অসভ্য বলি। তো যদি অসভ্য কি এই জিনিসটা না জানি তাহলে সভ্যতার পরিচয় দিতে পারবো না, ঠিক কিনা? আমরা দেখব যে আমরা কতটা সভ্য হয়েছি, কতটা অসভ্য ছিলাম। হ্যাঁ, আদিম যুগে মানুষ অসভ্য ছিল বলি আমরা এজন্য যে তারা অনেক কিছুই জানতো না, অনেক কিছুই জানতো না। বনে জঙ্গলে বাস করতো, গুহায় বসবাস করতো। হ্যাঁ, তাদের পোশাক আশাক ছিল না বা তৈরি করতেই জানতো না।
আর এখন আমরা এই আধুনিক যুগে এসে এগুলো শিখেছি, এগুলো পেয়েছি। যেমন উদাহরণ দেখো, আমি আমার ব্যক্তিগত যে জন্মের পরে ৮০ সালে টেলিভিশন পেয়েছি। কত সাল? ৮০ সাল। ৮০ সালে। আর তুমি জন্মের পরে চোখ খুলেই বড় একটা এলইডি টেলিভিশন দেখতেছো ঘরে, না? চোখ খোলার সাথে সাথে। এখন তুমি সভ্য জগতে যা দেখলে, আমি কিন্তু পিছনের জগতে তা দেখতে পারি নাই। সময় প্রয়োজনে বা সময়ের কারণে হয়নি, বা ওই সময় এটা আবিষ্কারই হয়নি। আর প্রত্যেকের ঘরে ঘরে এইভাবে টেলিভিশন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, এটা কল্পনা করার বাইরে ছিল। আর এখন আমরা ঘরে বসেই সব কিছু দেখতে পারি। এই যে যেমন তোমার কলেজে যেতে হচ্ছে না, হ্যাঁ, ঘরে বসেই স্যার পাচ্ছি। এটা কি কিছুদিন আগেও সম্ভব ছিল? ছিল না। এই মোবাইল, ল্যাপটপ, হ্যাঁ, এই প্রযুক্তির উন্নতিতে মানুষের মেধার বৃদ্ধি পেয়েছে, বুদ্ধি বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধি পাওয়াটাই হলো সভ্যতার পাহর, সভ্যতার সিঁড়ি, সভ্যতার ধারক। পরিষ্কার? এবার দেখো, আমরা এই সভ্যতাকে 4টি ভাগে ভাগ করেছি। সভ্য কাদেরকে বলবো? আমরা পশু পাখিকে সভ্যতার মধ্যে আনি না। শুধুমাত্র মানুষের জীবনধারার বৈশিষ্ট্যগুলো সভ্যতা। আমরা পশুকে বলি না এটা অসভ্য গরু, অসভ্য পশু। মানুষকেই বলি মানুষ অসভ্য হয়ে গেছে। কেন? আচার ব্যবহার খারাপ হয়ে গেছে। কেন? মানুষের পোশাক আশাক মানে রুচিসম্মত নয়। মানুষ যা করছে সেটা একটা সভ্য মানুষে করে না। এগুলো সভ্যতার নিদর্শন, সভ্যতার বাহন কিন্তু শুধুমাত্র মানুষের জন্য। জীব জন্তু, গাছপালা তার জন্য না। সভ্যতাটা হলো মানুষের জন্য। সভ্যতা তৈরি করেছে মানুষ। মানুষ ছিল একসময় অসভ্য, থাকতো বনে জঙ্গলে। পরবর্তী সময়ে তারা নিজেদের প্রয়োজনে, নিজেদের চাহিদার জন্য তারা স্থলভূমিতে আসে। হ্যাঁ, এই স্থলভূমিটা কোনটা? যেটা প্রথমে আমরা দেখেছি, মিশর। এই নীল নদের তীরে প্রথম সভ্যতা গড়ে ওঠে। হ্যাঁ, মানুষ বন জঙ্গল থেকে বেরিয়ে এই নদীর পাড়ে বসতি স্থাপন করে চাহিদার জন্য। পানির প্রয়োজন, হ্যাঁ, বসবাসের জন্য ঘরের প্রয়োজন। মানুষের প্রয়োজনের ভিত্তিতেই মানুষ দিন দিন সভ্যতায় উন্নীত হয়েছে। যে রিক্সাওয়ালা রিক্সা চালায় না, তার যদি টাকা পয়সা না থাকে, তাহলে কি আদৌ তার ঘরে একটা স্টিলের আলমারির প্রয়োজন আছে? প্রয়োজন আছে কি? তার তো টাকাই নাই, তো সে স্টিলের আলমারিতে রাখবেটা কি? এখন যার টাকা পয়সা আছে, হ্যাঁ, তার একটি স্টিলের আলমারির প্রয়োজন আছে, তাই না? আমরা যদি ওইভাবে চিন্তা করি, হ্যাঁ, যে মানুষ দিন দিন নিজেদের চাহিদা পূরণের জন্য যে সমস্ত আসবাবপত্র, যে সমস্ত পোশাক আশাক, যে সমস্ত ঘর বাড়ি নতুনত্ব দান করেছে, এগুলো হলো সভ্যতার বাহন। যেমন দেখো, একটা জনগোষ্ঠীর উদ্ভব, যদি মানুষ উৎপত্তি না হতো তাহলে সভ্যতার আদৌ প্রয়োজন হতো না। মানুষের চিন্তা এবং চেতনার যদি উদ্ভব না হতো তাহলে মানুষ সভ্য হতো না। জীবনযাপনের পরিবর্তনশীলতা, হ্যাঁ, গতি পরিবর্তনশীলতা যদি না হতো তাহলে সভ্যতার প্রয়োজন হতো না। আর অনেক সময় মানুষকে সভ্য হতে বাধ্য করে পরিবেশ। পরিবেশ মানুষকে সভ্য হতে বাধ্য করে। হ্যাঁ, কেমন? আমরা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাই না, যাকে উপলক্ষ করে অনুষ্ঠানটা, সে ইচ্ছা করলেই ওই অনুষ্ঠানে এসে নাচ গান করতে পারে? কিন্তু আমরা যারা দাওয়াতে যাই, দাওয়াত খেতে যাই, তারা কিন্তু করতে পারে। আনন্দ উল্লাস করলাম, ফুর্তি করলাম, দৌড়ালাম, হ্যাঁ, সবাই মিলে একসাথে হই হুল্লোড় করলাম। কিন্তু যাকে নিয়ে এই অনুষ্ঠান, সে কি তাৎক্ষণিক সেটা পারে? পারে না। কেন পারে না? যে ওই পরিবেশে তার আজকের জন্য
আজকের জন্য লাফালাফি নাচানাচি বন্ধ। হ্যাঁ, তুই বললাম যে পরিবেশগত কারণে মানুষ সভ্য হয়। আরেকটা ছোট্ট উদাহরণ দেখো, আমাদের দেশের এখনো গ্রামে গঞ্জে মানুষ বসবাস করে। কত পার্সেন্ট? 80% লোক। আর 20% লোক জীবনের তাগিদে কাজের জন্য শহরমুখী হয়। তো তুমি যখন ঢাকা শহর থেকে গ্রামে যাবে, তুমি গ্রামে গিয়ে বাজারে বা স্টেশনে নামলেই অন্তত গ্রামে খবর হয়ে যাবে ওরা গ্রামে আসছে, খবরটা পৌঁছে যায়। হ্যাঁ, এই ঢাকা শহরে যতটা যে আমরা পোশাক আশাক পরে ঘোরাফেরা করলাম, এই পোশাক আশাকগুলো নিয়ে গ্রামে গিয়ে ঘুরতে পারি না। পারি কি বলো? আমরা ঢাকা শহরে মাস্কাট প্লাজায় ঘুরতে পারি, হ্যাঁ, হাফ কোয়ার্টার 3 কোয়ার্টার পোশাক আশাক পরে। এটা পরে কি গ্রামে ঘুরতে পারবো? জি না স্যার। কেন পারবো না? সেখানে কারণ মুরব্বী, স্যার এটা হ্যাঁ হ্যাঁ বলো। কারণটা হলো সেখানকার পরিবেশ আর ঢাকা শহরের পরিবেশ দুটো আলাদা। এক না। আলাদা। আগেই বলেছি, জি গ্রামে আমাদের মুরব্বীরা থাকে, তারা আমাদের চাল চলন সম্পর্কে, ঢাকার চাল চলন সম্পর্কে অবগত না। অতএব সেখানে গিয়ে যদি আমি ঢাকার চাল চলন প্রকাশ করি, তাহলে আমাকে গ্রামের লোকেরা বা মুরব্বীরা আমাকে খারাপ বলবে, ভালো বলবে না। হ্যাঁ, আর এটা নিজের জন্য, বাড়ির জন্য, গোষ্ঠীর জন্য, গোত্রের জন্য কি বদনাম। ওই বাড়ি মেয়েটা জি এইভাবে চাল চলো, এটা ভালো না। এটা কিন্তু তোমাকে ঢাকা শহরে কেউ জিজ্ঞেসও করবে। পাশের বাড়িতে কি হচ্ছে আমরা জানি না, পাশের ফ্ল্যাটে কি হয় সেটাও জানি না। ওই যে বললাম যে পরিবেশগত কারণে আমরা সভ্য হতে বাধ্য। হ্যাঁ, সভ্যতা আমাদের এই শিক্ষাটা দিয়েছে। হ্যাঁ, পোশাক আশাকে বলি, কথাবার্তায় যা কিছু বলি, সবগুলো আমাদের এই সভ্যতার মধ্যে আছে। আর যখন এর বিপরীতে কিছু হয়, তখনই বলি তুই একটা অসভ্য। হ্যাঁ, ঢাকা শহর থেকে আসছিস, এই পোশাক আশাক এখানে পরা যাবে না, গ্রামে যেগুলো আছে সেগুলো পরতে হবে। মানুষ সুন্দর বলবে, মার্জিত বলবে, রুচি সম্পূর্ণ বলবে, এটা। আর আমরা প্রত্যেকেই চাই যে আমাকে সবাই ভালো বলুক, চাই না? আমরা একবারও চাই না যে আমাদেরকে কেউ খারাপ বলুক, আর খারাপ বললে মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর এই জন্য আমরা সভ্য হওয়ার চেষ্টা করব, সভ্য হতে সাহায্য করব, এবং কাউকে সভ্য হওয়ার জন্য আহ্বান জানাবো। আর এজন্যই হলো শিক্ষা, বুদ্ধি, মন, মানসিকতার পরিবর্তনশীলতা। আর এই 4টা বৈশিষ্ট্য একটা সভ্যতাকে ধারণ করে। যখন এই 4টার কোনো একটা না থাকবে, প্রকাশ পাবে না, তখনই আমরা বলি স্যার ও অসভ্য। কেন? কাজটা অসভ্যের মতো করেছে, ভালো কাজ করে নেই। হ্যাঁ, এবার দেখো এই যে সভ্যতা, এই সভ্যতা আমাদের আদৌ দরকার আছে কি নাই, আমরা আজকে যতটুকু পড়লাম এর মধ্যে থেকে যদি একটু চিন্তা করি যে হ্যাঁ, সভ্যতার আমাদের প্রয়োজন। আমি যদি সভ্য হই, আমার পাশে কেউ অসভ্যতা করলে আমি তাকে শিক্ষা দিতে পারবো, বলে দিতে পারবো এই কাজটা ভালো না। এবং কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার বুদ্ধি যখন আমার হবে, তখনই আমি হব সভ্য। একদম ছোট্ট ভাষায় যেটাকে বলে যে আমি ভালো মন্দ বিচার করতে তখনই পারবো যখন বুঝবো যে এটা ভালো এটা মন্দ। আর এই শিক্ষাটি হলো সভ্যতা, আর এটি হলো সভ্যতার একটি ধারক। আমার মধ্যে যদি সভ্যতা না থাকে, আমার মধ্যে যদি কৃষ্টি কালচার না থাকে, আমার মধ্যে যদি মনোমানসিকতা পরিবর্তনশীলতা না হয়, তাহলে আমার এই শিক্ষার কোনো মূল্য নেই। আমরা অনেক সময় বলি না, তুই খামাখা পড়াশোনা করেছিস, মাথায় কোনো বুদ্ধি নেই, বলি তো। অনেক সময় বাবা মা বলে, আত্মীয় স্বজন বলে, হ্যাঁ এ মেয়েটা কত বড় হয়ে গেছে, এখনো বুদ্ধি শুদ্ধি হইল না, হ্যাঁ কাজ করবো ভালো জানে না, বুদ্ধি কম হয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা কেউ আমরা শুনতে চাই না, তাই না? সবাই শুনতে চাই আমাকে ভালো বলুক, আমার সুনাম বলুক, কেউ আমাকে খারাপ বলুক, এটা আমরা শুনতে অভ্যস্ত না। কেননা আমরা সভ্য মানুষ, সভ্য সমাজে বসবাস করি। এই জন্যই সভ্যতার সমস্ত গুণগুলো আমাদের মধ্যে যদি পরিপূর্ণ না হয়,
অন্তত কিছু কিছু গুণ আমাদের মধ্যে থাকবে যা দিয়ে আমরা চলতে পারব। আর তার জন্যই এই সভ্যতার প্রয়োজন। আর এই সভ্য তার প্রয়োজন। আর এই সভ্য জিনিসের কৃষ্টি কালচারগুলো যা বলি আমরা, হ্যাঁ, ধারক বাহক যেগুলোকে বলি, এগুলো আমাদের মধ্যে সবসময় থাকে। অনেক সময় মন মেজাজ বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেলে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে যায়, তখনই আমরা এই অসভ্য সভ্যতার শব্দটা ব্যবহার করি। আর তাছাড়া আমরা এমনিতেই সভ্য। আমরা মুসলিম হিসাবে সভ্য, জাতি হিসাবে সভ্য। আর বিশেষ করে আমরা যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলে মানুষ আদি থেকেই সভ্য ছিল। আদি থেকেই সভ্য ছিল। আমাদের পূর্বপুরুষরা সবাই সভ্য ছিল। কারণ হল একটা জিনিস খেয়াল করবে যে আমাদের দেশে ভারতীয় উপমহাদেশে কোনো নবী রাসূল আসেন নাই। দেখবে নবী রাসূল আল্লাহ তাআলা ওই সমস্ত দেশে পাঠিয়েছেন যে সমস্ত দেশে মানুষ অত্যন্ত জঘন্য ছিল, বর্বর ছিল, অসভ্য ছিল। তাদের সভ্য করার জন্য, সভ্যতায় পরিণত করার জন্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। আর আমরা যদি ইতিহাস দেখি, শুধু ইসলামের ইতিহাস না, যে কোনো ইতিহাস দেখি, সে ইতিহাসের কোথাও লেখা নাই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলে কোন এক নবী এসেছিলেন মানুষকে সভ্য করার জন্য, নাই। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের পূর্বপুরুষরা সভ্য ছিল। হ্যাঁ, তারা অসভ্য ছিল না। অন্তত নবী রাসূলের প্রয়োজন হয় নাই। তার জ্বলন্ত প্রমাণ হলো আমরা মহানবীকে কেউ দেখি নাই। দেখেছি কি? জি না। দেখি নাই। সাহাবীদের দেখেছি? না। সাহাবীদের দেখি নাই, তাবিঈনদের দেখি নাই, হ্যাঁ, তাবিঈনদের দেখি নাই। আমরা ওই যুগের কোনো নবী রাসূল বা সাহাবীদের দেখি নাই। তারপরও আমরা শুনেই বিশ্বাস করেছি যে হ্যাঁ, এই বিশ্বাসটাই হলো সভ্যতার বড় একটি লক্ষণ। তাহলে ধরে নেওয়া যায় যে যেহেতু আমাদের পূর্বপুরুষরা সভ্য ছিল, তাহলে আমরা অসভ্য এই শব্দটি আমাদের জন্য প্রযোজ্য না। তারপরে প্রয়োজনের মধ্যে হয়ে যায়, অনেক সময় ঘটে যায়। এটা আমাদের চলার পথে হোঁচট খাই বলি, বা বিবেক শূন্য হয়ে গেল বলি, অথবা মন মেজাজ খারাপ হয়ে গেলে আচার আচরণ একটু এদিক সেদিক হয়ে যায়, যার জন্য আমরা এই অসভ্য শব্দটা ব্যবহার করি। পরিষ্কার? এবার দেখো যে সভ্যতার ক্রমবিকাশ হয়েছিল। তোমাদের কিন্তু এত কিছু লাগবে না, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এত কিছু লাগবে না। আমি শুধু তোমাদের সভ্যতাটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। তোমাদের কেমন লাগবে, হ্যাঁ, যে ওই সভ্যতায় সম্পর্কে তুমি কি জানো সেটাও লিখতে হয় না। একটা গল্প থাকে, গল্পের নিচে প্রশ্নগুলো থাকে। 3 নাম্বার এবং 4 নাম্বার গ এবং গতে বলা থাকে যে এই উদ্দীপকের আলোকে তোমার কোনো ঘটনা জানা থাকলে ব্যাখ্যা করো, এই না? হ্যাঁ, এগুলাই থাকে। তো তোমাকে এত বিস্তৃত লিখতে হয় না, শুধু জানার জন্য তোমাকে বলা হচ্ছে যে সভ্যতাটা কি। আমরা হঠাৎ করে কাউকে অসভ্য বলবো না, এই জন্য যে আসলে অসভ্যতার কাজ সে করেছে কিনা। আর এটা মাথায় থাকার জন্যই যে আমাকে অসভ্য বলছিস, তুই যে কাজটা করলি সেটা কি সভ্য? যাতে তুমি উল্টো প্রশ্ন না শুনতে হয়, তার জন্য এই সভ্যতার ব্যাখ্যাটা দেওয়া হলো। চলো আমরা দেখি পরে যে কোন সভ্যতায় কি ছিল। মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা সম্পর্কে আমরা কি জানি? এই কোথায় হলো এটা? নীল নদের 2 তীরে। মিশরের নীল নদের 2 তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। এটা ছিল 2টা ভাগে। একটা প্রাগৈতিহাসিক আদিম যুগের মানুষ যারা ছিল, তারা প্রস্তর যুগ, পুরোপলীয় যুগ, পলীয় যুগ, নবপলীয় যুগ, গুহাবাসী মানুষ ইত্যাদি। তখনও তারা বনে জঙ্গলে বাস করত। এরপরে তারা আসে কৃষিকাজে। এরপরে যখন তারা নদীর পাশে বসবাস শুরু করে, তখন তারা এই কৃষি চাষাবাদে উৎসাহী হয়, বা চাষাবাদ সম্পর্কে তাদের ধ্যান ধারণাটা জন্মে। এই চাষাবাদের উৎপত্তি করেছিল মিশরের মেয়েরা। কারা করেছিল?
মিশরীয় মিশরের মেয়েরা মেয়েরা, আমরা বলি কৃষক, একটা ছেলে, তাই না? কৃষক মানে একটা মেয়ে না। চাষাবাদ করে কে? আমাদের দেশে পুরুষরা, ছেলেরা, মেয়েরা করে না। এবার দেখো যে এই চাষাবাদ আবিষ্কারের আবিষ্কারক হলো মেয়েরা। মিশরের মেয়েরা প্রথম চাষাবাদের উৎপত্তি করেছিল। শুধু তাই না, মিশরের মেয়েরা প্রথম বীজ বপন পদ্ধতি আবিষ্কার করেছিল। মিশরের মেয়েরা প্রথম লিখন শিল্পের আবিষ্কার করেছিল। মিশরের মেয়েরা ভাষার উদ্ভব ঘটিয়েছিল। মিশরের মেয়েরা বুনন শিল্পের উৎপত্তি করেছিল। মিশরের মেয়েরা স্থাপত্য কলার প্রতিষ্ঠা করেছিল। কাদের অবদান বেশি সভ্যতায়? মেয়েদের মেয়েদের। মিশরীয় মেয়েদের। আমরা কি কখনো বলি এটা কৃষি কাজ কাদের? ছেলেদের না মেয়েদের? আমাদের দেশে বলি এটা ছেলেদের। আসলে না, এই কৃষি কাজের উৎপত্তি হয়েছিল মিশরে, এবং মিশরীয় মেয়েরা এর উৎপত্তি করেছিল। কিভাবে? বন জঙ্গল থেকে ফল আহরণ করে মানুষ তখন খেত, চাষাবাদ তখনও শিখে নাই। যার ফলে ওই খাওয়ার পরে ওই ফলের বীজটা বাড়ির আশেপাশেই কোথাও মাটিতে গর্তে পুঁতে দিত। হ্যাঁ, তো দেখা গেল এরকম পুঁতার ফলে কিছুদিন পরে দেখা গেল যে একটা গাছ হয়ে গেছে। আর এই যে পুঁতে দিলে গাছ হয়, এটা মেয়েরাই প্রথম আবিষ্কার করেছিল। এই পুঁতে দেওয়া বা দেওয়ার মাটিতে দেওয়ার ফলে গাছ হচ্ছে, এই বুদ্ধিটা কার মাথায় আসলো আগে? মেয়েদের মাথায়। তারাই করেছিল। তাহলে এর ফলে এই কৃষি চাষাবাদ, চাষবাস করে ফসল উৎপাদন করা যায়, এটাও তারাই শুরু করেছিল। তাহলে বোঝা গেল যে যদি মেয়েরা এই পদ্ধতিগুলো আবিষ্কার না করত, তাহলে আজকের এই সভ্য সমাজে কৃষি বলি, আবিষ্কার বলি, বসবাস বলি, কাপড় বলি, এগুলোর উৎপত্তি হতো না। তাহলে সভ্যতায় মিশরীয় মেয়েদের অবদান সবচাইতে বেশি। হ্যাঁ, আমরা যদি ক্লাস শুরু হয়ে যায়, তাহলে আমরা পুরোপুরি এটাকে চিত্র দিয়ে পড়াতে পারবো। দেখো আমি একটা চিত্র দিয়েছি, পাশে লোকজন, গাছ, পাশে বাড়ি আছে, পাহাড় আছে, গাছ আছে, কাটাকাটি করতেছে। আর এই যে কাটার পদ্ধতিটা শক্তি দরকার, কিন্তু বুননের কাজটা শক্তির দরকার না, বুদ্ধির দরকার। হ্যাঁ, আমরা দেখলাম যে মিশরীয় মেয়েরা কৃষির উৎপত্তি করেছিল, বুনন শিল্প, আজকে যে পোশাক পরি আমরা, কাপড়, এই কাপড় তৈরির, সুতো তৈরির বুদ্ধিটা মেয়েদের মাথায় ছিল বেশি, প্রথম ছিল। তো মিশরীয় সভ্যতায় কি কি অবদান হলো? কৃষির অবদান হলো, হ্যাঁ, আবিষ্কার হলো, স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা হলো, লিখন শিল্পের উৎপত্তি হলো, ভাষার উদ্ভব হলো, বুনন শিল্পের প্রকাশ হলো, আর স্থাপত্য কলার বিকাশ হলো। পরিষ্কার? যদি এ পর্যন্ত বুঝে থাকি, তাহলে পরবর্তী ক্লাসে আরো যেগুলো আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। নাই? না স্যার। এরপরে ক্লাস কি? এরপরের ক্লাসটা কি হবে, আছে মনে নাই? না। আচ্ছা, সমাজকর্ম আছে স্যার। আচ্ছা, তো দোয়া করো। সমাজকর্ম আর কি? সমাজ বিজ্ঞান, দুটার যে কোনো একটা। আগামী ক্লাস আবার কবে? আগামী শনিবার। আগামী শনিবার আমরা এই মিশরীয় সভ্যতার দ্বিতীয় অংশ পড়ব। আর বই কি কিনেছো সবাই? জি না স্যার। না স্যার। দোয়া করো যাতে কলেজ খুলে যায়। সরকার বলো, যদি খুলে যায় তো আমার কাছে কিছু বই আছে, সবাই পাবে। হ্যাঁ, আর যদি না খুলে, তাহলে তো বই এইরূপ যদি থাকে, তাহলে বই সংগ্রহ করতে হবে।
আর যদি কেউ কলেজে যাও, উত্তরাতে যাও, ওই অঞ্চলে থাকলে বইয়ের ব্যবস্থা করবো আমি। যদি যাও তোমরা কেউ, তাও আমাকে বলো ফোন দিয়ে যে স্যার আমরা যাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি বই কলেজের গেটে রেখে দেবো। ঠিক আছে? জি স্যার।